স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ইতালির পর জাপানের এক নাগরিক গুলিতে নিহত হওয়ার বার্তায় পুরো পৃথিবীর সতর্ক চোখ এখন বাংলাদেশের দিকে। এরই মধ্যে একজন এমপির গুলিতে শিশু আহত হওয়ার ঘটনায় আরো বেশি প্রশ্নের মুখে আইনের শাসন। এইসব নিয়ে আজকের আলোচনা আলামত। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদত হোসেন, আছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নুহুল আলম লেনিন এবং লেখক ও গবেষক আফসার চৌধুরী। স্বাগত আপনাদের। জনাব নুহুল আলম লেনিন, আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে প্রধানমন্ত্রী আজ জোরালো কণ্ঠেই বলেছেন, এখনো মানে আমি তাকে কোট করছি, এখনো পর্যন্ত বলতে পারি আমাদের এখানে আইএস বা তেমন কোনো সংগঠনের তৎপরতা গড়ে উঠতে পারেনি। কোট শেষ। আইএস এর অপতৎপরতার জন্য শাখা উপশাখা সাংগঠনিক কাঠামো থাকা না থাকা কি কোনো জরুরি বিষয়, যে এই কথা প্রধানমন্ত্রী বলছেন এবং জোর দিয়ে বলছেন যে আইএস এর কোনো সংগঠন বা সাংগঠনিক কাঠামো সংগঠনের তৎপরতা এখনো গড়ে ওঠেনি? ধন্যবাদ। এইটা তো আপনি জানেন যে যেহেতু টুইটারে আইএস দাবি করেছে যে তারা কথিত আইএস, সুতরাং এইটে নিঃসন্দেহে একটা সরকার প্রধান হিসাবে তার দায়িত্ব দেশবাসীর কাছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পরিষ্কার করে বলা যে প্রকৃত তথ্যটা কি। যদি আইএসের ওই তৎপরতা থাকেই বা আইএস কোনো সংগঠিত শক্তি হিসেবে এখানে কাজ করে থাকতো, তাহলে পরে নিঃসন্দেহে আমি যেটা মনে করি, কারণ জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্সের প্রেক্ষিতে এবং অতীত ভূমিকা থেকে এই কথা স্পষ্ট যে এখানে আইএস বা এই ধরনের সংগঠনের কে নির্মূল করার ব্যাপারে সরকার যথেষ্ট সিরিয়াস, এবং সেটা এতদিনে করা হতো যদি থাকতো। আচ্ছা, ডক্টর সাদত হোসেন, যেভাবে দুজন বিদেশি নাগরিককে হত্যা করা হলো আচমকা, একটি ঢাকা একটি ঢাকার বাইরে, এই আচমকা হত্যাকাণ্ড প্রতিরোধ করার জন্য সরকারের তরফ থেকে কি কোনো কিছু আর কিছু করার ছিল বা করার আছে বলে আপনি মনে করেন? আসলে এই যে আমি ধরেন আইএস বা অন্য আছে কি এটা হয়তো বলতে পারবো না, এই কারণে যে আমি কিন্তু মূলত নিরাপত্তা বিশ্লেষক নই। আমি খবর কাগজগুলি পড়ি, টেলিভিশন দেখি এবং সবাই আপনাদের কথাবার্তার থেকে যেটুকু বুঝতে পারি, যেহেতু অনেকগুলি খবর কাগজ পড়ি, অনেকগুলি টেলিভিশন দেখি, যেটুকু ধারণা হয় তার বেসিসে বলতে পারি যে এই যে সন্ত্রাসী ঘটনাগুলো ঘটছে, এগুলিতে দেখা যাচ্ছে যে যে কোনো কারণেই আমাদের যে কাউন্টার এজেন্সিগুলো যারা তাদেরকে এগুলিকে প্রতিরোধ করার কথা, এরা অগ্রিম কোনো খবর দিতে পারছে না, বা যখন ঘটনা ঘটছে আমি ওই তাৎক্ষণিকভাবে কিন্তু কোনো প্রতিরোধ করতে পারছে না, পেরে উঠছে না। যদি আপনি শব্দ ইউজ করতে চান তাহলে তারা যেন পেরে উঠছে না। আমি কয়েকটা যত ঘটনা বলছি, যেমন ধরেন ইউনিভার্সিটির এখানে যেখানে অভিজিৎ, তাই না, অভিজিৎ যেখানে হত্যা হলো তার প্রায় কাছাকাছি জায়গায় অথবা ওই জায়গাতেই আপনার যেটা আপনার বৈশাখী না, ফার্স্ট বৈশাখে যে মেয়েদের উপর যে আক্রমণ হলো প্রায় ওইখানেই হয়েছে, এবং দুই ক্ষেত্রেই এরা কিন্তু পালিয়ে চলে গেছে। এইখানে দেখেন গুলশানে যে হলো, এইখানেও পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে আমি কয়েকটা খবর কাগজে যেই দেখলাম যে যেভাবে খোঁজ করছে বা করছে বা একদম ডিজিটাল টেকনোলজি ইউজ করে, আমার মনে হচ্ছে যে বেশ ভালো প্রোগ্রেস মনে হচ্ছে আমার কাছে। কিন্তু তার পরের ঘটনাই হলো আবার এমন একটা জায়গাতে যেখানে কেউ কোনো মানে আশঙ্কা করে না যে জায়গাতে এমন জিনিস হতে পারে। তাহলে ওদের এই যে সন্ত্রাসী গ্রুপ, যে যারা হত্যা করে, যারা মানে আক্রমণ করে নারীদের উপরে, তারা কিন্তু তাদের টেকনিক, স্ট্র্যাটেজি, যে কোনো কারণে আমাদের তাদেরকে যারা কাউন্টার করার কথা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, তাদের থেকে সুপেরিয়র মনে হচ্ছে। তারা কিন্তু মোটামুটি। আপনি কি মানে আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে তারপরে সেটাকে যৌক্তিকভাবে বিচার বিশ্লেষণ করেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে দুটি ঘটনা একই গ্রুপের বা একই গোষ্ঠীর কাজ? আমি তো আপনি কি এই উপসংহারে পৌঁছতে পারছেন? আমি এটা বলতে পারছি না, কিন্তু মিল আছে, মানে কাজের ধারাটা মনে হচ্ছে মিল। এবং সাধারণত যারা এই ধরনের সন্ত্রাসী, খুব পাকা সন্ত্রাসী গ্রুপ যারা, তারা একটা ঘটনা করে তার আশেপাশে কিন্তু আর একটা ঘটনা করে। আমরা যে দেখেছি এটা তারা সবসময় এটা কৃতিত্বটাও নিতে চায়। আফ্রিকাতে কিংবা বিভিন্ন জায়গাতে যে এমবেসিগুলি যখনই অ্যাটাক হয়েছে, একটা নাইজেরিয়াতে হয়েছে, তারপরে হয়তো তানজানিয়াতে আরেকটা হয়েছে, আরেকটা হয়তো ইথিওপিয়াতে হয়েছে, এরকম করে একটা তারা যেটাকে বলে বাংলাতে জানান দেয়, তার মানে যে আমরা উই আর এ ফোর্স
উই আর এ ফোর্স টু রেকন আপন। তার মানে ডক্টর হোসেন আপনি বলতে চাইছেন যে সরকারের যে সংস্থাগুলি আছে তারা আগাম খবর দিতে পারছে না, এটা একটা ব্যর্থতা? আগাম খবর দিতে পারছে না, এটা একটা ব্যর্থতা। আজ যে যখন ঘটনাটা ঘটছে, যে কোনো কারণে ইমিডিয়েট রেসপন্সের ক্ষেত্রে যখন ঘটনাটা ঘটছে তখনও তারা পেরে উঠছে না। আপনি দেখেন ইউনিভার্সিটির যে ওই নারীদেরকে আক্রমণের ইয়েতে ক্ষেত্রে, তার মানে সেখানে হাজার হাজার লোক ছিল, তারা ধরা পড়ার যে যথেষ্ট মানে সমূহ সম্ভাবনা ছিল, কিন্তু তার মানে তারা এত সংখ্যায় এসছে যে তারা জানে যে এটাকে কাউন্টার করতে হলে কিভাবে মিশে যেতে হবে। এবং সেখানে এমনও হতে পারে যে যাদেরকে আমরা সন্দেহ করি না সেই জাতীয় লোকও তারা সাথে হয়তো নিয়েছে। এই কারণে পুলিশ দেখা যাচ্ছে একদম এগুলিতে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিছুই করতে পারছে না। এখানেও তারা কিন্তু যে চলে গেল, তারপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর মুভগুলি আমার কাছে সায়েন্টিফিক মনে হচ্ছে। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। জনাব আফসান চৌধুরী, আমি একটা অন্য আপনি নিশ্চয়ই এই প্রসঙ্গে আপনার একটু মতামতটা শুনে নিলে ভালো হতো, তাহলে আমি আমার প্রশ্নটা আবার আপনাকে একটু করে রাখি। দেশে বিদেশে বাঘ বিশ্বকে দিনে ঢাকায় আজ বন বিভাগের একটি আন্তর্জাতিক সম্মেলন কিন্তু হয়ে গেছে, কিন্তু আগামীকাল পোশাক শিল্পর বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা ছিল, যেটি স্থগিত করা হয়েছে। তো এরকম বাঘ নিয়ে সম্মেলনটি হতে পারলো বিদেশিরা এসে, কিন্তু পোশাক নিয়ে সম্মেলনটি হওয়ার ক্ষেত্রে বিদেশিরা নিরাপত্তা এবং নানা রকম কিছু নিয়ে এটা বললো না। এইটাকে আপনি কিভাবে দেখেন? আর আপনিও কি মনে করছেন যে সরকার এই যে আগাম খবর দিতে পারছে না এটি একটি, এবং পরে যে পেরে না ওঠা সেটি আপনি কিভাবে দেখেন, সেটা যদি আপনি একটু বলতেন। আমি যেটা ডক্টর সাদাত হোসেন যেটা বললেন সেটা দিয়ে বলছি যে আমার তো মনে হয় তো সাধারণ মানুষ তো যথেষ্ট চিন্তিত যে আপনি যদি গত 2-3 বছরে দেখেন যে বড় বড় হত্যাকাণ্ডগুলো কিন্তু সমাধান হচ্ছে না। আমরা সাংবাদিক হিসেবে আমরা সাগররুনিটা সবচেয়ে বেশি করে বলি, সেটার সমাধান হয়নি। এবং এই যেগুলো একেবারে স্পেসিফিক্যালি টার্গেটেড খুন হচ্ছে, যেমন এই দুটো বিদেশির কথাই যদি দেখেন, তাহলে আপনি দেখবেন যে যদি আমাদের জানাই না থাকে যে কারা শত্রু, এবং বিশেষ করে যেখানে বিরোধী পক্ষ যাদেরকে বলা হচ্ছে বিএনপি জামাত, প্রধানমন্ত্রী আজকে নিজে বলেছেন তার 17,000 কর্মী জেলে আছে সরকারি হিসেব অনুসারে। তো সরকারি 17,000 কর্মী জেলে থাকার পরে তো তাদের তো চোখ রাখার কথা। প্রধানমন্ত্রী যে আজকে বললেন যে বিএনপি জামাত এটার পিছনে রয়েছে, তো তাহলে প্রধানমন্ত্রী তো অনেকগুলো নিরাপত্তা বাহিনী রয়েছে, তাদের তো এদের কাজই হচ্ছে এদের চোখ রাখা। আমি বলছি না যে বিদেশিদের থাকতে হবে, কিন্তু যারা খুনটুন করে তাদের তো ব্যাপারে তাদের নজরদারিটা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সঙ্গে সঙ্গে খেয়াল করুন যে যিনি এমপি গুলি করেছেন, এটা বাচ্চা ছেলের গায়ে লেগেছে, তাকে কিন্তু এখনো অ্যারেস্ট করা হয়নি। এটা তো মানুষের মধ্যে কিন্তু অনেক দুর্ভাবনা তৈরি হয়েছে। তৃতীয়ত যেটা হয়েছে যে গত পরশুদিন যাকে অ্যারেস্ট করা হয়েছিল প্রশ্নপত্র ফাঁস করা নিয়ে, র্যাবের কাস্টাডিতে মারা গেছে। তো সামগ্রিকভাবে কিন্তু মানুষের মধ্যে এই ভাবনাটা খুব প্রবল হচ্ছে যে তাহলে কোনটা হচ্ছে প্রায়োরিটি। এখন মনে করেন আমি যে আমাদের কাছে, যেহেতু আমাদের সাথে বিদেশিরা কাজও করে থাকেন, আজকে আমরা অ্যালার্ট পেয়ে গেছি যে বিদেশিদেরকে পাঠাবে না, বিদেশি যেতে হলে খেয়াল করবে, তাদেরকে যেতে মানা করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাতে আমার মনে হচ্ছে সরকার বোধহয় কয়েক সপ্তাহ আগেও, কয়েক মাস আগেও তাদের যে ধরনের দুর্ভাবনা হওয়া দরকার ছিল, সচেতন থাকার দরকার ছিল, ওটা সরকার মনে করেনি। এটাকে প্রধানত একটা রাজনৈতিক সমস্যা, এবং যে রাজনীতি যারা করছে, আমি বিএনপি জামাতকে নাম নিয়ে বলছি, তারা এই ধরনের কিছু করবে না এটাই ভেবেছিল। তো এটা কিসের ভিত্তিতে তারা ভেবেছিল? যদি প্রধানমন্ত্রী বলছেন যে বিএনপি জামাত এটা করেছে, তাহলে তার বাহিনীর কি জানার কথা না যে তারা করবে এটা? আমাদের আপনার কাছে প্রশ্নটার উত্তরে আসার আগে আমি একটু জনাব লেনিন আপনার কাছে আসতে চাই যে 3-4টি বিষয় আসছে, ডক্টর সাদাত হোসেন কিছু বিষয় তুলছেন, আফসান ভাই স্পেসিফিকলি 3টি ঘটনার কথা ধরে সেই বিষয়ে আলোচনা করলেন। এই বিষয়ে আপনার কি মতামত, পর্যবেক্ষণ, বিশ্লেষণ? না শোনেন, আমাদের দেশটা এই এমন কোনো অবকাশ নেই যে আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে আজকে সাম্প্রতিককালে একটা স্কোরে দেখা যাচ্ছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইতালির চাইতেও আমরা অপেক্ষাকৃত ভালো অবস্থানে আছি। কিন্তু দ্যাট ডাজ নট মিন যে এইখানে কখনোই কোনো ঘটনা ঘটবে না। এবং যে কোনো সরকারি ক্ষমতায় থাক না কেন, তারা সব কিছুই আগেভাগে জেনে যাবেন। হ্যাঁ, আমাদের প্রতিপক্ষ, আমি দুর্বৃত্তদের কথা বলি, প্রতিপক্ষ কেবল রাজনৈতিক প্রতিপক্ষ না, যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত
তাদের মদতদাতা দেশি হোক বিদেশি হোক, রাজনৈতিক দল হোক বা অন্য কেউ হোক, তাদের ব্যাপারে নিঃসন্দেহে এটা সবসময় সতর্ক থাকা প্রয়োজন। সেটা যেমন সত্য, তেমনি শত সতর্কতার মধ্যেও তো এই ঘটনা ঘটে। আমেরিকার মতো দেশ কয়েকদিন আগে সেখানে একটি স্কুলে কলেজে ঢুকে যে হত্যাকাণ্ডটি ঘটলো, আগে ভাগে কেউ কি এটা খবর দিয়েছিল? এই ধরনের ঘটনা তো ঘটে। হ্যাঁ, আমি সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করে আসলাম। আমি সেখানে গিয়ে শুনলাম এবং আমেরিকান কাগজে উঠেছে, নিউ ইয়র্ক টাইমসে আমি দেখলাম যে আমেরিকাতে প্রতিদিন 2 জন করে পুলিশের সদস্য নিহত হয়। এটা কিসের চিত্র? তার তুলনায় বাংলাদেশের অবস্থান রিলেটিভলি বেটার না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশের কাস্টডিতে থেকে একজন কথিত অভিযুক্তকে দিনের পর দিন মারা যেতে হচ্ছে, এটি দেখলে কিন্তু আবার একটা অন্য চিত্র আপনি দেখতে পাবেন। যে সর্বশেষ ইউজিসির যে কর্মকর্তাকে আমরা বন্দুকযুদ্ধ বলি বা তার হার্ট অ্যাটাক বলি, কি মারা গেছেন আমি অবশ্য জানি না, তো এটি কিন্তু আবার অত সহজ চিত্র না। আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি 10 জন লোকের জন্য 8.88টি আগ্নেয়াস্ত্র আছে, যেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট বারাক ওবামা সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছেন, উষ্মা প্রকাশ করেছেন, যেটি প্রত্যেকটি টেলিভিশনে দেখানো হয়েছে। আমাদের এখানে তো মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমাদের এখানে আইএস নেই, এবং এই ছোটখাটো ঘটনা নিয়ে ঠিক এরকম বলেন নাই, আসলে উনি বলেছেন যে এতে করে আসলে আমাদের সকল অর্জন ম্লান হয়ে যায় না। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম যে আফসান ভাই যে 3টি ঘটনার কথা বললেন বা ডক্টর সাদাত হোসেন যে 2টি বিষয়ের কথা বললেন, সেই ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ বা বিশ্লেষণ আপনি। আমি তো বললাম একই কথা যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আপনার এই যাবৎকালের এই আইন শৃঙ্খলা বা অন্যান্য ক্ষেত্রে যে অর্জনগুলো, তার যদি আপনি বলেন যে না একটা ঘটনার ভেতর দিয়ে এটার সমস্ত অর্জনগুলো ম্লান হয়ে গেছে, তাহলে পরে তো আপনি আগাতে পারবেন না। এই ধরনের ঘটনা ঘটবে বা ঘটেছে, ভবিষ্যতে যে একেবারে ঘটবে না এই কথা তো গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। আমার মনে হয় যে আমাদের এগুলোকে মোকাবেলা করে আমার মনে হয় যে এই বক্তব্যটির ক্ষেত্রে আমি প্রধানমন্ত্রীর সাথে শতভাগ একমত যে এই একটি ঘটনা দিয়ে সারা পৃথিবী বন্ধ হয়ে যায়। কিন্তু আমার কাছে একটু কৌতূহল জাগে একটি বিষয় নিয়ে, যে এর জন্য বিএনপি জামায়াত দায়ী। এটি মানে বিএনপি জামায়াতের আলটেরিয়র মোটিভ আসলে কি হতে পারে এই ঘটনাটি করে, যদি আমরা ধরে নিই যে তারা দায়ী? আজকে আপনি দেখবেন সাম্প্রতিককালে ৭০তম জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং সেখানে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কারে তিনি ভূষিত হলেন, আইসিটি পুরস্কারে ভূষিত হলেন। বাংলাদেশ একটা নূতন ভাবমূর্তি সেখানে অর্জিত হয়েছে, ব্যক্তিগতভাবে কেবল প্রধানমন্ত্রীর না, বাংলাদেশও। এবং এইখানে যখন বাংলাদেশকে স্থিতিশীলতার দিক থেকে বলা হচ্ছে যে প্রতি 3টি দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে ইকোনমিক্যালি একটা প্রধান স্থিতিশীল দেশ, যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ এটি একটি অস্ত্র হিসেবে বেছে নিতে পারে, যে অন্যান্য সূচকেও বাংলাদেশকে আজকে বলা হচ্ছে যে এগুলো একটা রোল মডেল হিসেবে আজকে গণ্য করা হতে পারে। সেখানে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীল করার জন্য বাংলাদেশের প্রতিপক্ষ শক্তি বাংলাদেশের ভেতরে এবং বাইরে তারা চেষ্টা করবে না, এটা ভাবার কোনো অবকাশ নেই। জনাব আফসান চৌধুরী, আমরা আসলে আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নটির উত্তরটি আসলে একটু পরে নিতে হচ্ছে, যে বিদেশিরা 2 রকম আচরণ কেন করছে। বাঘ বিষয়ক সম্মেলনটি তারা আজকে করলেন, আগামীকাল পোশাক শ্রমিকদের পোশাক নিয়ে বিষয়টি সম্মেলনটি তারা করলেন না। কিন্তু আমি আপনাদের দুজনের কাছে একটি অন্য প্রশ্ন করে বিরতিতে যেতে চাই। সেই প্রশ্নটি হচ্ছে এরকম, যে আমরা যে রাজনৈতিক প্রতিপক্ষকে মনে করছি দেশের মধ্যে দেশের ক্ষতি করেও হলেও একটি অস্থিরতা করতে চায়, সেটির একটি প্রভাব কি হতে পারে? আমরা যে মনে করছি এটি, আবার তারা যদি করেও থাকে সেটির প্রভাব আসলে কি হতে পারে? আপনাদের দুজনের কাছে এটি জানতে চাই। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আফসান চৌধুরী, বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে, বা ডক্টর সাদাত হোসেনের কাছে একই প্রশ্ন, যে কি প্রভাব পড়তে পারে যে এইভাবে যদি আমি মনে করি রাজনৈতিক প্রতিপক্ষরাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? রাজনৈতিক প্রতিপক্ষরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে বা ঘটিয়েছে বা ঘটায়নি আমরা তো সেটা বলতে পারবো না। আমরা যখন শুনেছি প্রধানমন্ত্রী বলেছেন যে এটা প্রতিপক্ষরা করেছে, কিন্তু যে বিষয়টা আমাকে একটু বেশি চিন্তিত করছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু এইরকম ঘটনা ঘটার 2 দিন আগে তারা অ্যালার্ট দিয়েছে।
এই ঘটনা তখন কিন্তু কোনো মানুষ হত্যাকাণ্ড হয়নি। তো তাহলে বাংলাদেশের যারা নিরাপত্তা বাহিনীর মানুষ তারা কি সেটা পাননি? তারা কি সেটা জানতেন না? ধরা গেল বিএনপি জামাত ইসলামী করছে, তারা তো কোনো না কোনো জায়গা থেকে খবরটা পেয়েছে, এটা তো সারা বিশ্বে উঠেছে। তাহলে এখানকে কোনো ব্যবস্থা কেন নেওয়া হলো না? এখানে কেন কোনো ভূমিকা পালন করা হলো না যে একটা খুন হতে যাচ্ছে? এটা তো অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড যেটা বলেছে যে আমরা তো 2 দিন আগেই আমরা অ্যালার্ট পেয়েছি, সরকার তাদেরকে বলেছে যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। কোন কোন নিরাপত্তা বিশ্লেষক তো বলছে যে অস্ট্রেলিয়া সেরকম কোন একটা অ্যালার্ট দেওয়ার পরে সেইটার সুযোগে অন্য কেউ এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। হতে পারে, আমরা এগুলো জানি না, কিন্তু আমি বলছি যে যখনই অ্যালার্ট হলো তাহলে তো অ্যালার্ট হওয়ার দায়িত্বটা আরো বেশি। দ্বিতীয়ত যদি বিএনপি জামাত হতে পারে, এবং আমি মনে করি এটা হতেই পারে, কিন্তু তাহলেও তো তাদের যারা বিএনপি জামাত হোক, তাহলে তো সব পৃথিবীর ইন্টেলিজেন্স এজেন্সি থাকে, তারা কি জানবে না? তো তাহলে তো আমরা তো রীতিমতো একটা বিরোধী দলের উপরে নির্ভর হয়ে যাচ্ছে আমাদের দেশের ডক্টর সাদত হোসেন, আমি এই প্রশ্নটার আগে একটা লেজ জুড়ে দিতে চাই। সেটা হচ্ছে এরকম যে জনাব মঈন খান যে এই ঘটনাটি ইতালীয় নাগরিক হত্যার যে পরপর যে বললেন যে সরকার দৃষ্টি ফেরানোর জন্য এরকমটি করে থাকলেও করে থাকতে পারে, যিনি একটি ইঙ্গিত দিলেন, সরকারের এখন দৃষ্টি অন্যদিকে ফেরানোর সম্পর্কে আসলে এটি মঈন খান কি বলতে চেয়েছেন? এরা পলিটিক্যাল রেটরিক, এগুলি বলা মুশকিল আমাদের পক্ষে, কারণ আমরা এটা প্রফেশনালি দেখতে চাই। কথা হলো যেই এটা ঘটিয়েছে সে দুষ্কৃতকারী এবং সে সন্ত্রাসী, এবং সেই সন্ত্রাসী অনেকগুলি কার্য বাংলাদেশে যে হয়েছে সেগুলি আমি যেটা বলছি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে হোক আগেও খবর দিতে পারছে না, অকুস্থলে তারা পেরে উঠছে না। কোনো একটা ক্ষেত্রেই যে গুলি করে মেরে ফেলেছে, আমরা অনেক সময় দেখি যে বিদেশে আপনার হয়, কিন্তু সাথে সাথে অনেকগুলি ক্ষেত্রে, সবগুলিতে সেখানেও পারে না, অনেকগুলি ক্ষেত্রে কিন্তু তারা যে দুষ্কৃতকারী তাকে গুলি করে মেরে ফেলে, তাকে ধরে ফেলে। তো সেইটা এখানে হচ্ছে না। আমার মনে হচ্ছে, বলছি যে স্ট্র্যাটেজিক্যালি মনে হয় যে এদের কিছু সুপিরিয়রিটি আছে ভিজাভিজ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে। ত্রিশালে যে মানে পুরো ভেঙে নিয়ে চলে গেল, আজ পর্যন্ত কিন্তু ধরা পড়ে নাই। প্রথম একটা লোক ধরা পড়েছে ওই যে তারপরে যে 2 জন যে চলে গেল, এখন পরে দেখি যে তারা ভিন্ন দেশে চলে গেছে, সেখান থেকে তারা করছে আজকের কাগজে। এবং এদেরকে কে যে কখন প্রোটেকশন দেয় কাকে, বাংলাদেশটা আপনারা গরিব দেশ, আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যাই বলেন, আমাদের ক্যারেক্টারের মধ্যে কিছু লোভ এগুলি রয়ে গেছে। এবং আজকের একটা পেপারে আমি পড়লাম আজ যে রংপুরে মানে গাইবান্ধাতে যে সাংসদের গুলির কথা বলা হচ্ছে, যে সে নাকি যখন 28শে ফেব্রুয়ারি 2013-তে আপনার খেলা শেষ সাইদির ইয়ের পরে বিভিন্ন এই বিশেষ করে রংপুর বগুড়া এসব জায়গাতে অনেক তুলকালাম কাণ্ড হয়েছে, তারপরে অনেক লোককে এখানে ধরে নিয়েছিল, কিছু পুলিশও মারা গেছিল। যেই লোকগুলি আসামি ছিল তাদের অনেককে নাকি সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিয়েছে, এটা পেপারে। আচ্ছা, তো এখন কথা হলো বাংলাদেশে এখন খুব জটিলিয়ে যে কে যে কার মধ্যে ঢুকে যাচ্ছে, টাকা পয়সার লেনদেন হচ্ছে, এবং এগুলি আমি ব্যাপারটাকে এই জন্য আমি প্রথম জবাবদিহিতে আনতে চাই, যে যারা এই কাজগুলির জন্য দায়ী তাদের একটা জবাবদিহি হওয়া উচিত। সেটা তো সরকার করবে যে কেন তোমরা আগে পারো নাই, কেন অকুস্থলে কোনো করতে পারো নাই। তারপরে হলো এখন যে তদন্তগুলি হবে, যে কাজগুলি চলছে, সেটাও যাতে প্রফেশনালি হয়। কারণ আমরা হচ্ছে কি, যখনই ব্লেম গেমে গেলে মূল হয়তো দেখা যাবে যে দুষ্কৃতকারী সে কিন্তু এই সুযোগে অন্য দিকে চলে যাচ্ছে। জনাব লেনিন, আপনি নিশ্চয়ই শুনলেন, আমাদের দর্শকরা বিভিন্ন রকম মন্তব্য পাঠাচ্ছেন, বিশেষ করে গাইবান্ধার সেই সংসদ সদস্য নিয়ে আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা অনেকেই বলছেন তাকে কেন ধরা হচ্ছে না। আমার ব্যক্তিগত প্রশ্ন তাকে ধরার বিষয় না। আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার যে কোনো ঘটনায় কোনো শিশু, নারী, বৃদ্ধ বা যারা একটু দুর্বল আছে তারা যদি আহত হয়, আমরা বিশেষ করে পেট্রোল বোমার ঘটনায় দেখেছি, তাদের পাশে এসে দাঁড়াতে, তাদেরকে সাহায্য করতে, সরকারের নীতি নির্ধারকরা একের পর এক যেতে। এই যে শিশুটি আহত হয়েছে গাইবান্ধায়, তার পাশে এখন পর্যন্ত কেউ যাননি। আমাদের কাছে আজ পর্যন্ত খবর হচ্ছে যে সুদের টাকা ধার করে তার চিকিৎসা চালাতে হচ্ছে।
মানে আমি যদি লেনিন ভাই আপনার কাছেই জানতে চাই, আপনি এই শিশুটির পাশে কেন দাঁড়ান নাই, এটা কি বলবেন? না, এটা তো আমার কেবল ব্যক্তিগতভাবে দাঁড়ানোর প্রশ্ন না। আমি সে আমার প্রতিবেশীও না, বা আমি চট করে এখানে ঢাকায়ও না যে আমি চট করে এটা করতে পারবো। আমি আপনার এই ফিলিংয়ের সাথে আমি একমত। মানুষ যদি মনে করে যে না, এই ধরনের একটা কাণ্ড যে এমপি ঘটেছে, নিঃসন্দেহে তিনি আইনের ঊর্ধ্বে না, এবং সরকার নিশ্চয়ই কাউকে আইনের ঊর্ধ্বে মনে করে না। কিন্তু আমার লেনিন ভাই, আমি যদি আমার ব্যক্তিগতভাবে আনি, আমি যদি মদ খেয়ে মাতাল হয়ে এরকম একটি শিশুকে কালকে গুলি করি, আমি কি এই মানে এতক্ষণ পর্যন্ত গ্রেফতার না হয়ে থাকতে পারবো? সেটা আত্মগোপনে গিয়েছে। আমরা যেটা আত্মগোপনে থাকতে পারবো কিনা, আমি যেটা দেখেছি আত্মগোপনে গিয়েছে। কিন্তু কেউ কি আত্মগোপনে স্থায়ীভাবে থাকতে পারে? সরকার নিঃসন্দেহে, আমি এটা মনে করি যে তাকে আইনের হাজে সোপর্দ করতে হবে, তিনি আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু আমরা শুনছি যে তাকে বলা হচ্ছে যে ওইখানে সংগঠন চালানোর জন্য নানা ধরনের লোকের নানা ধরনের কোনো কিছু মোকাবেলা করতে হয়। আপনি এটা শুনেছেন কিনা আমি জানি না, এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও, মানে আওয়ামী লীগ দলের পক্ষ থেকেও তার বিরুদ্ধে কোনো সেরকম স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমি এখনো শুনি নাই। না, আমরা তো অপেক্ষা করছি যে এটা তদন্ত করে এটা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার উপরে। কিন্তু আমরা কি এটাকে সমর্থন করেছি? এমন তো না। আমরা কি এটাকে সঠিক মনে করছি? এমন তো না। কিন্তু আওয়ামী লীগ কিন্তু দল হিসেবে খুব প্রম্পট ডিসিশন নেয়। আমার আব্দুল লতিফ সিদ্দিকীর কথা মনে আছে, আব্দুল লতিফ সিদ্দিকী যখন এই কথা বললেন, আওয়ামী লীগ কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল, তদন্ত করার জন্য অপেক্ষা করে নাই। সেটা একটা পলিটিক্যাল ইস্যু ছিল, এবং তিনি ছিলেন এইটা পলিটিক্যাল ইস্যু না কেন? মানে উনি ছোট অপরাধ করেছেন, তিনি ছিলেন প্রেসিডিয়ামের মেম্বার, মন্ত্রী পরিষদের সদস্য, উনিও একজন সংসদ সদস্য, গুরুত্বপূর্ণ তিনি সংসদ সদস্য, কিন্তু তিনি নীতি নির্ধারক নন। এবং এইটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে মানে কর্মকাণ্ডটি করেছেন, এটা মনে করার কোনো কারণ না। উনি যদি মানে মানে অস্বাভাবিক অবস্থায় করে থাকেন, সেটা একটা ভিন্ন ব্যাপার, এবং নিশ্চয়ই সেটাকে সর্ট আউট করতে হবে। আমি বলি অবশ্যই আসে, কারণ আওয়ামী লীগ যখন তাকে সংসদ সদস্য করেছে, তিনি যখন আওয়ামী লীগের সংসদ সদস্য, সেই হিসাবে তার ভালো বা মন্দ সেটাকে দেখার দায়িত্ব আমাদের দলের, এবং সেই সময়টা ফুরিয়েও যায়নি। তিনি আত্মগোপন করেছেন। দল নিশ্চয়ই এইটা যদি প্রমাণিত হয় যে না, তিনি কি অবস্থায় কেন এটা করলেন, এবং কোনো অবস্থাতেই আমরা এটাকে সমর্থনযোগ্য তো মনে করছি না, এবং সেটাকে নিঃসন্দেহে আমরা সেটার বিরুদ্ধে অবশ্যই সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এবং দলও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি আপনাদের সংসদ সদস্য না হয়ে যদি আপনাদের প্রতিপক্ষদের কোন রাজনৈতিক নেতা হতেন, তাহলে আইন কানুন সবই তার ক্ষেত্রে এই মাত্রই লতিফ সিদ্দিকীর কথা বললেন। সুতরাং আমরা তো আমাদের দলীয় যারা পার্লামেন্ট সদস্য, হ্যাঁ, তাদের ব্যাপারেও আমরা কোনো এই ব্যাপারে যে ছাড় দেওয়া হয়েছে তা তো না। আমাদের এই সরকারই প্রথম তার নিজের দলীয় পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের মামলাও পরিচালনা করছে, গ্রেপ্তারও করছে। কাজেই উনি খুব ছাড়াও পেয়ে যাচ্ছেন। আপনার মধ্যে কক্সবাজারের বদি সাহেবের কথা বলছেন, উনি ছাড়া পেয়ে গিয়ে 200 গাড়ি নিয়ে শোভাযাত্রা করেছেন। যাই হোক, আমি আফসান ভাই আপনার কাছে আসি যে আমাদের দর্শকদের খুব উৎকণ্ঠা। দর্শকরা মনে করছেন সেই এমপির আসলে কিছু হবে না। দর্শকরা মনে করছেন শুধু, যখন লেনিন ভাই বলছিলেন তখন দর্শকরা মনে করছেন শুধু সময় নষ্ট করা হচ্ছে, তাকে একটি সুযোগ করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে দর্শকদের পারসেপশন। কিন্তু আসলে আপনার কাছে কি মনে হয়? আমরা কিন্তু অতীতে দেখেছি বিশ্বজিতের হত্যাকারীরা ছাড়া পায় নাই, তারপরে একটি পপুলার লতিফ সিদ্দিকীর ঘটনা তো বললেনই। আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে কিছুটা সময় ক্ষেপণ করে তাকে একটি পথ করে দিচ্ছে কিনা? দর্শকদের সাথে আপনি আমার মনে হয় সরকার বোধহয় প্রথমে জনমতটা কতটা জোরালো এটা বুঝতে পারেনি, এবং সরকার এই জন্য, কারণ একজন শিশুকে আঘাত করা পৃথিবীর যে কোনো দেশে ওই এখানে হজ কেন করতে যায় তার চেয়ে অনেক বড় অপরাধ। একটা বাচ্চাকে গুলি লাগা, এবং একজন শিশু অধিকার বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করা আমি দেখছি যে এইটা কোনো দেশে গ্রহণ করা হয় না। তো আমার মনে হয় সরকারের তো রাজনৈতিক অবস্থান রয়েছে, তারা দেখবে চাপ যদি বাড়ে তাহলে তারা ব্যবস্থা করার চেষ্টা করবে। কিন্তু যেটা সরকার বুঝতে পারছে না, এটা খুব মানুষের মনে অনেক বেশি আঘাত লেগেছে। সরকার লতিফ সিদ্দিকীটা একটা অংশকে বেশি আঘাত করেছিল, কিন্তু আপনি চিন্তা করুন বাংলাদেশের নারীদেরকে, বাংলাদেশের বাবা মাদেরকে
কি পরিমাণ আঘাত করেছে এই ছেলেটার কথা। আমরা পুরনো প্রশ্নটা যদি আপনি একটু চট করে বলতেন যে বিদেশিরা বাঘ বিষয়ক সভাটা করলো কিন্তু পোশাক বিষয়ে সভাটা এটা হলো যারা পোশাক বাঘ বিষয় করছে তারা অনেক কমিটেড, তারা বাঘ বাঁচাবার চেষ্টা করছে। পোশাক পরছে তারা ব্যবসায়ী, এবং এইটাই হচ্ছে দুঃসংবাদ যে যারা ব্যবসা করে তারা কিন্তু চিন্তা করবে। মনে রাখবেন একটা কথা, আমাদের দেশে রেডিমেড গার্মেন্ট শিল্পে যে পরিমাণ বিদেশি কাজ করে ভাবা যায় না। আমাদের বাইং হাউসগুলো বিদেশি নির্ভর। 2টা মারা গেছে, বিদেশির মধ্যে দুর্ভাবনা শুরু হয়েছে, আমি এটা একেবারে সরাসরি ভাবে জানি। এখন মনে করেন আপনি ইন্ডিয়ান আছে বাংলাদেশে, ইন্ডিয়ান বাইং গার্মেন্ট হাউসগুলো, একটা ইন্ডিয়ানকে মারতে পারলে মানে ইনস্টেবিলিটি করার জন্য, আমি বললাম বিএনপি জামাতি করছে, তো সরকার যদি এটা বুঝতে পারে তো তাহলে 17,000 ঢুকেছে, আরো 17,000 ঢোকা, কেউ তো মানা করছে না সরকারকে। নিরাপত্তা তো দিতে হবে। তো এখানে বলে বিএনপি জামাতকে করেছে বলে তো যথেষ্ট হচ্ছে না, এবং ব্যবসায়ীদের গায়ে হাত লেগেছে। ডক্টর সাদত হোসেন, আমি প্রথমে আপনাকে যে প্রশ্নটি করছিলাম, আমাদের দর্শকরা এই প্রশ্নটি আবার করছেন, যে আপনি সরকারের দুর্বলতাটা আপনি বলছেন কিন্তু সরকারের পক্ষে সেটি এড়ানো সম্ভব কিনা। আফসান ভাই যেরকম বলছিলেন যে দরকার হলে আরো 17,000-কে কারাগারে প্রেরণ করা হলেও মানুষের নিরাপত্তা দিতে হবে, আপনি কি এরকম কোনো কিছু এড়ানো সম্ভব একটা মানে বা তাদের নিরাপত্তা বোধটা দেওয়া সম্ভব কিনা? না, দুষ্কৃতকারী দুর্বৃত্তরা। ডক্টর হোসেন, আমাদের একটা বিরতি নিয়ে ফিরতে হবে। তবে আমি শুধু প্রশ্নটি করে রাখি যে দর্শকরা আসলে আপনার কাছে যেটি জানতে চাইছেন যে মানে আপনি অনেকদিন প্রশ্নে ছিলেন যে প্রশ্নের আসলে আর কি করার আছে সব আচম্বিত হত্যাকাণ্ড শেখানোর জন্য। আমরা ঠিক আছে, ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ডক্টর সাদত হোসেন, আপনি যে বিষয়ে আলোচনা আসলে বিরতির সময় করছিলেন, আমি শিওর যে দর্শকদের সামনেও সেটি একটু বলবেন আমাদেরকে। আমাদের প্রশ্নটি ছিল যে আপনি কিভাবে সাজেস্ট করেন যে এই সময়ে এসে সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের বা প্রশাসনের কি ভূমিকা নেওয়া উচিত? সবার ইন্ডিভিজুয়াল নিরাপত্তা সরকার এটা নিশ্চিত করতে পারে না, কোনো সরকারই পারে না। কারণ দুষ্কৃতকারীরা যখন কাজ করে তারা সারা দেশে ছড়িয়ে থাকে। যেমন ঢাকাতে একটা ঘটনা ঘটলো, তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিকভাবে তারা গুলশান, বারিধারা এগুলিকে প্রোটেকশনের দিকে গেছে, এবং ওরা চলে গেছে কোথায়, রংপুরে। এখন রংপুরের ওই মাথায় এটা চেক করা অসম্ভব। কিন্তু যেটা করতে হবে আমার ধারণা, আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রথমে প্রফেশনাল আগাইতে হবে এসব ক্ষেত্রে, এবং খুব সুপেরিয়র টাইপের ট্রেনিং লাগবে। এই ট্রেনিং আমাদের দেশে মনে হচ্ছে যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ডাইলিউটেড হয়েছে কোথাও। ট্রেনিং লাগবে কেন, আমি ওই যে কথা বলছি যে এরা স্ট্র্যাটেজিক্যালি দেখা যাচ্ছে যে আমি আগের বাদ দিলাম যে ইনফরমেশন করতে পারে, স্ট্র্যাটেজিক্যালি দেখা যাচ্ছে অকুস্থলে এরা এমন এমন টেকনিক ইউজ করছে, এমন এমন কৌশল ইউজ করছে যে এরা পার পেয়ে যাচ্ছে। আমি মাঝে মাঝে চিন্তা করছি যে ঢাকা ইউনিভার্সিটির ওই সেখানে তার মানে কতজন লোক হইলে পালিয়ে যেতে পারে বা আপনি মিশে যেতে পারেন, এটা তারা মোটামুটি ভাবে একটা রিহার্সাল দিয়ে আসছে। সেখান থেকে তারা কিছু করতে অন দ্য স্পট কিছু করতে পারে না। এতগুলি ব্লগার মারা গেছে, পরে হয়তো আপনি একে ধরেছেন ওকে ধরেছেন, আপনি হয়তো কি বলে স্বীকারোক্তি বের করেছেন, কিন্তু অন দ্য স্পট কেউরে কিন্তু খুব একটা করতে পারেন নাই। আরো যেসব ঘটনাগুলি ঘটেছে আপনি অন দ্য স্পট খুব একটা কিছু করতে পারেন নাই। অন দ্য স্পটের ঠিক ধরেন 1 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে এখানে প্রশিক্ষণের প্রয়োজন আছে। ডক্টর সাদত হোসেন, আপনি তো বোধহয় ঘটনা হওয়ার পরের বিষয়ে আপনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এই মুহূর্তে বাংলাদেশকে নিরাপদ করার জন্য সরকারের বা প্রশাসনের পক্ষ থেকে কোনো জরুরি ভিত্তিতে কোনো উদ্যোগ নেওয়া উচিত কিনা সেটি দর্শকরা আপনার কাছে জানতে চাইছে। এখানে দুটো জিনিস, আপনি কোনো ঘাটতি দেখছেন কিনা? একটা ঘাটতি তো বললাম যে যখন ধরতে পাচ্ছেন না তখন বোঝা যাচ্ছে যে আপনার হয়তো মানে টেকনিক্যালি আপনি পেরে উঠছেন না, অথবা আপনি স্ট্র্যাটেজিক্যালি পেরে উঠছেন না। সেই ঘাটতিটা আপনাকে পূরণ করতে হবে। আমি বলবো আমি প্রশিক্ষণের মাধ্যমে। তো আর একটা হলো সরকারকে যেটা করতে হবে সেটা হলো অ্যাসিওর করতে হয় সরকারকে, যে এই রকম অবস্থা ঘটেছে, এইটা আসলে একটা মানে বিচ্ছিন্নতা বলে না, এটা একটা আকস্মিক ঘটনা, কিন্তু আমরা প্রোটেকশন দিচ্ছি, এবং আমরা ধরা যদি পড়ে কেউ, আমি আবার ধরা যদি পড়ে সে যে কোনো দলেরই হোক, যে কোনো কালারই হোক, আপনি কি মনে করছেন তাকে ছাড়বো না? আপনি কি মনে করছেন সেই নিশ্চয়তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে?
সেই নিশ্চয়তা সরকার ব্যর্থ হচ্ছে। সরকার এখনো দেয় নাই, দিতে হবে সরকার অত দিবে। জনাব নোমানুল আলম লেনিন, আপনি কি মনে করেন যে সেই ধরনের নিশ্চয়তা দিতে সরকারের সেই বার্তা আপনারা দিচ্ছেন না বা আপনারা দিতে চাচ্ছেন না? না, এমন তো হওয়ার কথা না, আমরা তো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এটা বলছি এবং আমাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা নিচ্ছি। কিন্তু আপনারা মূলত এটাকে বিচ্ছিন্ন ঘটনা, তুচ্ছ ঘটনা বা তুচ্ছ ঠিক না, মানে না, এটা তো একটা বিপরীত প্রতিক্রিয়া হয় বাংলাদেশে। ধরেন যখনই এই একটা ঘটনা ঘটেছে, আমি কোনো মানুষের জীবনকে আমি তুচ্ছ জ্ঞান করি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই ঘটনাটি দিয়ে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা দিয়ে সমস্ত অর্জন ম্লান হয়ে যায়নি। আমাদের এখানে প্রচার মাধ্যম বলেন, প্রতিপক্ষ বলেন, তারা ওই একটা ঘটনাকে কেন্দ্র করে দেখা যাবে যে বাকি যে অর্জনগুলো আছে, বাকি যে সাফল্যগুলো আছে সেটাকে খাটো করে দেখার একটা প্রবণতা এখানে আছে। এবং মানুষের সাইকোলজিতে দেওয়া হচ্ছে দেশ ভয়ানক অবস্থা হয়ে গেছে, একটা যুদ্ধাবস্থা বোধহয় বিরাজ করছে। ঠিক এই কারণেই আমাদেরকে তার বিপরীতটাও বলতে হয় যে না, তুমি এইভাবে ভেবো না। হ্যাঁ, যদি না হয় মানুষকে যদি আপনি আস্থার মধ্যে না আনেন। আমরা কি আজকে বলবো 2 নাগরিক মারা গেছেন, অনেকে উদ্বেগে আছেন, যে উদ্বেগের কথাটি আপনি হয়তো আমি মনে করি মানুষ উদ্বেগে আছে, মানুষের সঙ্গে আমার কথা হয়। আজকে আমি যশোর থেকে আসছি, সকালবেলা খুলনা থেকে যশোর হয়ে আসছে, আমি দেখেছি যে অন্তত 27 জন জাপানিজ একসাথে এক ফ্লাইটে ঢাকা ফিরে আসছেন। সেটি আমার কাছে একটি উদ্বেগের ব্যাপারই মনে হয়েছে। সেই উদ্বেগের খবরটি দিতে সবাইকে আমি বলবো, উল্লেখ্য গত 1 সপ্তাহ ধরে জাতিসংঘে বাংলাদেশ অনেকগুলি বড় অর্জন করেছে, নাকি খবর আসলে তো এইটাই আমাকে সামনে নিয়ে আসতে, আমি কি করবো সেক্ষেত্রে? না, খবরের ব্যাপার না, আমি বলছি এই খবরকে ধরে যে আপনি বাড়তি যে কথাটা বলছেন, মঈন খানের কথাটা কি আপনি ভুলে গেলেন? আপনি উল্লেখ করেছেন। জি না, আমি ভুলি না। কি ইঙ্গিত দিয়েছেন যে সরকার দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য, মানে দায়টা সরকারের উপরে চাপানোর চেষ্টা হয়েছে। হ্যাঁ, এবং সেটা যদি উনি মনে করেন এবং সরকারের তরফ থেকে বলা হয়েছে, কেউ কেউ বলার চেষ্টা করেন যে ঠিক আছে মঈন খানকে ধরে জিজ্ঞাসাবাদ করা হোক, হ্যাঁ, উনি জানেন কিনা, উনি জানেন কিনা, ঠিক এটা বোধহয় গন্ডগোলটা এখানেই হয়। এই যে আমি মনে করি যে প্রফেশনালি আমাদের আগে তো গন্ডগোলটা এখানেই হবে। এটা পলিটিক্যাল রিটোরিক, পলিটিক্যাল লোকজন এগুলি বলবে, আপনারা একরকম বলবেন, ওরা একরকম বলবেন, ওরে ওই ধরে করলে তখনই দেখা যায় গন্ডগোল। না ডক্টর সাদত হোসেন, আপনি মঈন খানেরটা পলিটিক্যাল রেটরিক হিসেবে ধরবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো একজন পলিটিশিয়ান, এর মধ্যে পলিটিক্যাল ইন্টোনেশন থাকতে পারে, সেটা কোনো ইয়ে না। কিন্তু প্রধানমন্ত্রীর 2টা রোল, একটা হচ্ছে পলিটিক্যালি আর একটা হলো প্রধানমন্ত্রী হিসাবে যদি উনি বলেন, সেটা আপনাকে দেখতে হবে যে আপনি তাকে স্টেট ইয়ের দিক থেকে কোনো আশ্বাস দিচ্ছেন কিনা। যদি আশ্বাস দেয় সেটা মানুষ আশ্বাস হিসাবে নিতে চেষ্টা করবে, কিন্তু পলিটিক্যাল ইন্টোনেশন থাকা বিচিত্র নয়। আপনি তাকে বেনিফিট অফ ডাউট দেন যে তিনি পলিটিশিয়ান হিসেবে বলছেন। আমরা তো অতীতে ওইরকম অনেক ঘটনায় দেখেছি, প্রথম দিকে এটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের থেকে যখনই কখনো কোনো বিষয় ইস্যুতে বলা হয়েছে যে হ্যাঁ এটার পিছনে বিএনপি জামাত বা এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, তখন বলা হয়েছে যে না, এই সবকিছুর মধ্যে আপনারা রাজনীতি খোঁজেন কেন, সবকিছুর মধ্যে প্রতিপক্ষ খোঁজেন কেন। কিন্তু যখন দেখা যায় যে এগুলো তদন্তের পরে যখন বেরিয়ে আসে প্রকৃত সত্য, তখন তো দেখা যায় হ্যাঁ এটার পিছনে ওই ধরনের শক্তি থাকে। একটা ঘটনা যখন এরকম ঘটে, তখন এই পার্টি বলবে যে ওই পার্টির কারণে, ওই পার্টির ভুলের কারণে হচ্ছে, ওই পার্টি বলে এখন এদেরকে ধরে এনে মানে রিমান্ডে নিয়ে করে, এটা হলে তো যেই কথা বলবে তারে রিমান্ডে নিয়ে আসার কথা, মানে রিমান্ডে নিয়ে আসা না, নিশ্চয়ই এটা নিশ্চয়ই একটা আইনি প্রক্রিয়া নিশ্চয়ই থাকবে। কিন্তু আমরা জনাব আফসান চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাইবো, বিরতি থেকে ফিরে এসে, যে অতর্কিত 2 হত্যাকাণ্ডে আগে পরে অ্যালার্টে উন্নয়ন সহযোগী ভিনদেশি আমদানিকারক ভিনদেশি ক্রীড়া সংগঠনগুলো এক ধরনের অনাস্থা প্রকাশ করেছে আমাদের প্রতি। আস্থা ফিরিয়ে আনার উপায় আপনি কি দেখছেন সেটি যদি আমাদের একটু বলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব আফসান চৌধুরী, আস্থার পরিবেশ দ্রুত ফিরিয়ে আনতে করণীয় কি? একটা অনাস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে যে 2জন বিদেশি মারা গেছে, এই কারণে অনাস্থার বিষয়টা কতটা হচ্ছে আমি বলতে পারবো না। আমি আজকে কয়েকটা হিসাব দেখছিলাম যে মোটামুটি দক্ষিণ এশিয়াতে 1,02,500 জন মানুষ খুন হয়, এটা হলো আমাদের দক্ষিণ এশিয়ার হিসাব। পাকিস্তানে হয় কিন্তু বেশি, 5.5 এর মতো, আর সবচেয়ে বেশি হয় শ্রীলঙ্কাতে 7.5 মতো। কিন্তু এই দেশগুলোতে সম্পর্কে পাকিস্তানে অনাস্থা রয়েছে, কিন্তু শ্রীলঙ্কাতে ততটা নাই। ক্রিকেট টিমের হিসাবে যদি দেখতে চান, শ্রীলঙ্কায় কেউ বলবে না যে আমি ক্রিকেট খেলতে যাব না, যদিও সেইখানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি খুন হয় 1 লক্ষে।
যা ইউরোপে হয় 1.5, আর মার্কিন যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সমান, তো তার মানে পাকিস্তানে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা হচ্ছে ওর যে গান কন্ট্রোলের খুন অনেক বেশি হয় টেরোরিজমের খুনের চেয়ে, অর্থাৎ রাজনীতিকরণের একটা বিষয় আছে। তো এই যে দুজন বিদেশি মারা গেছেন, এই দুজন বিদেশি মারা যাওয়াটা আমাদের দেশের এটা হচ্ছে যে সাধারণতই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে সাধারণ মানুষের এবং বিদেশিদের কারোরই আস্থা খুব বেশি নাই। তো যদি বিদেশিদেরকে আমাদের ধারণা করা হয় যে আমরা রক্ষা করাটার এরকম একটা দায়িত্ব নিই, যেহেতু আমাদের দেশে এত বিদেশি আছে, আমার তো মনে হয় পৃথিবীর খুব একটা বেশি দেশ নাই যে আমাদের টুরিস্ট আসে না, আমাদের ব্যবসা করতে আসে, আমাদের চাকরি করতে আসে। আজকে আমরা একটা হিসাব আছে যে, আমার কাছে একটা হিসাব আছে যে 1,60,000-এর কিছু বেশি মানে যারা বৈধ বিদেশি তাদের সংখ্যা। যদি আরেকটি হিসাব বলছে যে বৈধের চেয়ে অন্তত সমান অথবা তার চেয়েও বেশি সংখ্যক অবৈধ বিদেশি। এবং এরা কিন্তু প্রত্যেকে অবস্থাপন্ন, এরা গরিব মানুষ না। আমাদের যেমন বাংলাদেশে অভিবাসীরা ইন্ডিয়াতে গরিব আছে তারা। তো আস্থা ফিরিয়ে নিতে গেলে আমাদের কিন্তু, যেটা ডক্টর সাদাত হোসেন বলেছেন, যে আমাদের প্রশাসন বাহিনী, আমাদের নিরাপত্তা বাহিনীকে অনেক বেশি হতে হবে। আমি গত রাত্রের একটা ঘটনা বলি, আমি 12:30টার সময় ফিরছি, ওই পুলিশ তো বিভিন্ন জায়গায় চেকপোস্ট করেছে, তো মোটরসাইকেল করে একটা মোটরসাইকেল আলারে সবচেয়ে বেশি ধরা পড়ে, ওরা পুলিশের কাছাকাছি দিয়ে পার হচ্ছে, আমার গাড়ি তার পিছনে, পুলিশের কাছে পুলিশ থামো, ওরা কিন্তু সাঁ করে বের হয়ে চলে গেল ভাই, এবং বের হয়ে চলে গেল পুলিশ করে, কিন্তু থেমে গেল, পুলিশ আটকাতে পারলো না। প্রশিক্ষণের কথা, এবং হ্যাঁ, যেটা সাদাত ভাই যেটা প্রশিক্ষণের কথা বলছেন। এবং তারপর আমি দেখলাম আমার গাড়িতে যাচ্ছে, আমি আরেকটা চ্যানেলের গাড়িতে ছিলাম, যে আমি বললাম যে দেখেন এরা কোন দিকে যায়, ও গিয়ে করলো কি বাঁ দিকে ঘুরে চলে গেল। এখন আমি বলছি না যে তারা মানে ক্রিমিনাল, কিন্তু চলে গেল। পরবর্তীতে আমি দেখলাম কয়েকজন পুলিশ রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি দেখুন এত সহজে হাতির ঝিলের মতো জায়গায় যদি পার হয়ে যেতে পারে, তো তাহলে তো আমাদের আস্থা হওয়ার কোনো কারণ নেই। ওদের আস্থা ফেরাতে হলে আমাদেরকে করে সামগ্রিকভাবে রাজনীতি মুক্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা করতে হবে। এটা যদি করা যায় তাহলে আমাদের রাজনীতি মুক্ত আইন শৃঙ্খলা মানে ফরমালিন মুক্ত মাছের মধ্যে এটি শোনার কথা বলে মনে হয়। হাতির ঝিল এলাকায় কিন্তু ওইখানে এরকম খুনও হয়েছে অনেকগুলি, রাইট। একজন ডাক্তার বা কেউ এরকম করেছে। যেটা এই যে মোটরসাইকেলের কথা বললেন, মোটরসাইকেলে তো একটা আদেশ আমাদের পরিবহন মন্ত্রী দিলেন, একজন বেশি চড়তে পারবে না, এবং মোটরসাইকেলে চড়া উচিত না। কিছুদিন 2-1 দিন এগুলি থাকলো, তারপর আবার 3 জন চড়তেছে, এবং ফুটপাথের উপর দিয়ে কত অর্ডার, হাইকোর্ট থেকে শুরু করে সবকিছু। আমি সেদিনও দেখলাম দল বেঁধে চলে যাচ্ছে, কেউ কোনো বাধা দিচ্ছে না। আপনি কি আর কিছু একটু যোগ করবেন কিনা, যে আমাদের আস্থা ফিরিয়ে আনার জন্য আপনি আর কিছু জরুরি মনে করছেন কিনা? আপনি সরকারের বিভিন্নগুলি বলেছিলেন। আমার মনে হয় ওই যে সরকারের যে দ্য প্রপার লেভেল থেকে আশ্বস্ত করতে হবে যে না, এটা ঘটেছে, কিন্তু আমরা এটা চেষ্টা করছি করতে। আর কথাবার্তা বোধহয় একটু নিচের দিকে যারা এরা একটু কম বলে বিভিন্ন রকম কথা, একবার বলবে যে কেউ নাই, একবার বলবে যে না এটার মধ্যে যোগসাজ আসে, বিভিন্ন রকম বাদ দিতে হবে, এবং আমাদের প্রফেশনাল যে এক্সপার্টিজ এটা বাড়াইতে হবে। জনাব রুহানুল আমিন, আপনি কি মনে করছেন যে আস্থার পরিবেশটা? আমি আপনার যে আস্থার সংকটের কথা বলেন, আমি এই ব্যাপারে একমত নই। তবে এটা ঠিক যে মানুষের মধ্যে এই ধরনের ঘটনা ঘটলে উদ্বেগের সৃষ্টি হবে, সেটাকে তো আর কথা দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সরকার সেটাকে সিরিয়াসলি নিচ্ছেন কিনা সেটা হলো বড় প্রশ্ন। হ্যাঁ, আমরা যে কোনো ঘটনায় ঘটুক এটাকে আমরা উপেক্ষা করছি না, আমরা মনে করি যে এগুলোকে সিরিয়াসলি দেখা দরকার, এবং যে উদ্বেগ সঞ্চারিত হয়েছে মানুষের, সেই উদ্বেগ যাতে নিরসন হয় সেই জন্য এটা সাদাত ভাই যেরকম বলেছেন যে আমাদের আরও বেশি স্কিল, আরও বেশি দক্ষতার সাথে এগুলোকে মোকাবেলা করতে হবে, আরও সিরিয়াসলি এগুলো মোকাবেলা করতে হবে। আপনি কি মনে করছেন যে এরকম কোনো জায়গা কি আছে যেটাকে আপনি চিহ্নিত করতে পারছেন, বা আপনার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাতে একটু ভালো করা দরকার বা আর একটু সতর্ক থাকা দরকার, এরকম কোনো কিছু আপনি দেখছেন? আমি ঠিক মানে এই সকল ব্যাপারে খুব মানে বিশেষজ্ঞ না, রাষ্ট্র পরিচালনার সাথে ওনার মতো ছিলাম না। কাজেই আমি রাষ্ট্রের বাইরে একজন নাগরিক হিসেবেই মনে করি যে সকল ক্ষেত্রে দুর্বলতাগুলো রয়েছে সেগুলো বাড়ানো দরকার। যেমন ধরেন আমাদের এটা সকলেই জানে যে আমাদের পুলিশ বাহিনীর সংখ্যা, তাদের যে ইকুইপমেন্ট, সেগুলোকে যেমন বাড়ানো দরকার, সেগুলোর সাথে তাদের
দক্ষতাও বাড়ানো দরকার। জনাব আফসার চৌধুরী যেটি বলছিলেন সেটি চট করে আরেকজন দর্শক এটি বলছেন যে রাজনীতি মুক্ত পুলিশিং না হলে সেটি আসলে একটি সমস্যা তারা থাকবে। এই বিষয়টির সাথে কি আপনি একমত যে আমাদের পুলিশ রাজনীতি মুক্ত নয়? আমি তো মনে করি যে রাজনীতি মুক্ত তো কোনো সমাজ হয় না। প্রশ্ন বলেন যে এই সমস্যাগুলোকে রাজনীতিকরণ করা হচ্ছে কিনা। হ্যাঁ, নিঃসন্দেহে আইন শৃঙ্খলার দৃষ্টিতে দেখতে হবে। সেখানে আমি ওনার সাথে একমত যে একটা প্রফেশনাল দৃষ্টিভঙ্গি নিয়ে, কেউ যে আইনের ঊর্ধ্বে না, কেউ যে বিচারের ঊর্ধ্বে না, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হতে হবে। রাজনীতি থাকবেই, রাজনীতি তো আছে, রাজনীতি তো এখানেই আমরা তিনজন যার যার দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলোকে আলোচনা করি। যারা প্রশ্ন করতেছেন তাদেরও এটি নিয়ে নিশ্চয়ই আরো আপনি লেখক মানুষ, ইদানিং ডক্টর সাদত হোসেন খুব জনপ্রিয় কলম লেখকে পরিণত হয়েছেন। আমরা আসলে এটি নিয়ে একটা আলোচনা করতেই পারি যে রাজনীতির সংজ্ঞা বা সংজ্ঞা নিয়ে। আজকে আমাদের সময় শেষ। ডক্টর সাদত হোসেন, জনাব লেনিন এবং জনাব আফসার চৌধুরী, আপনাদের অনেক ধন্যবাদ দিচ্ছিল। আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।